নম্বর ফাইল। প্রবন্ধ গ্যালিলিওর কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 50। গ্যালিলিও বেলারিমিনের কথায় রাজি হলেন, তবে তিনি হয়তো ঘটনার গুরুত্ব আন্দাজ করতে পারেননি তেমন ভাবে। তাই ভেবেছিলেন গণিতের কল্পনা হিসেবে কোপার্নিকাসের কথা হয়তো কিছু কিছু আলোচনা করা যাবে, অথবা যুক্তিতর্ক সহ টলেমি এবং কোপার্নিকাসের বিশ্ববিন্যাসের গুণাগুণ অল্প বিস্তর আলোচনা চলতে পারে। তাই তারপরও তিনি আহ্নিক এবং বার্ষিক গতির কথা, ভাসমান বস্তুর স্থিতি রহস্য ইত্যাদি বিষয় এবং কথোপকথনের আকারে টলেমি এবং কোপার্নিকাসের মতবাদের আলোচনা করে বই লিখে তা ছাপাবার অনুমতি চাইলেন। কিন্তু ইতিমধ্যে তার হিতাকাঙ্ক্ষী বেলারিমিন এবং পুণ্যাত্মা পোপ মারা গিয়েছেন। সেই পদে অধিষ্ঠিত নতুন ব্যক্তি সম্পর্কে গ্যালিলিওর ধারণা ছিল যে তিনি বিজ্ঞানকে যেহেতু শ্রদ্ধা করেন, সেহেতু বই ছাপাবার অনুমতি তিনি হয়তো দেবেন। কিন্তু নানা ঘটনার নতুন পোপ তার উপর ক্ষুব্ধ হয়েছেন, তাই হিতে হলো বিপরীত। বই ছাপাবার অনুমতি তো পেলেনই না, বরং তার বিরুদ্ধে তদন্ত শুরু হলো। প্রশ্ন 4.6 সত্যেন্দ্রনাথ বসু রচিত গ্যালিলিও প্রবন্ধ অবলম্বনে গ্যালিলিও চরিত্রটি বিশ্লেষণ করো। উত্তর: ভারতীয় বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু রচিত গ্যালিলিও প্রবন্ধের প্রধান চরিত্র হলো গ্যালিলিও। তার চরিত্রের বিভিন্ন দিক আমাদের মুগ্ধ করে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধা অধিকারী। অতি অল্প সময়ের মধ্যেই তিনি যে কোনো বিষয় রপ্ত করে ফেলতেন। আপ্তবাক্যে বিশ্বাসী না হয়ে তিনি সবকিছুকে হাতে কলমে যাচাই করে দেখার পক্ষপাতী ছিলেন। সঙ্গীত এবং চিত্রকলাকে তিনি খুব ভালোবাসতেন। নিজের ইচ্ছা অনুযায়ী চলতে পারলে হয়তো তিনি চিত্রকর হতে পারতেন। নতুন কিছু উদ্ভাবনের নেশা গ্যালিলিওর ছোটবেলা থেকেই ছিল। তাই দেখা যায় মাত্র 24 বছর বয়সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি নানা রকম যন্ত্র আবিষ্কারে মেতে আছেন। গ্যালিলিও ছিলেন মহানুভব ব্যক্তি। পিতার মৃত্যুর পর সমস্ত সংসারের দায়ভার তার উপর পড়লে অর্থনৈতিক সমস্যা সমাধান করতে তিনি একদিকে শিক্ষকতা, ছাত্র পড়ানো, আবার অন্যদিকে ব্যবসা, দেশ রক্ষার বিষয় পরামর্শদাতা প্রভৃতি নানাভাবে অর্থ রোজগারের চেষ্টা করেছেন। ছোট ভাই মাইকেল অ্যাঞ্জেলো তার স্ত্রী এবং 7টি ছেলে মেয়েকে রেখে বিদেশ চলে যাওয়ায় তাদেরকেও তিনি লালন পালন করেছেন। গ্যালিলিওর প্রধান পরিচয়, তিনি বিজ্ঞানী। হল্যান্ডের জনৈক ভদ্রলোকের আবিষ্কৃত দূরবীনের খবর তার কাছে পৌঁছতেই তিনি সঙ্গে সঙ্গে কাগজে প্ল্যান এঁকে সমস্যার সমাধান করে আবিষ্কার করে ফেললেন শক্তিশালী দূরবীন যন্ত্র। তা দিয়ে তিনি আকাশের দিকে তাকিয়ে নানা তথ্য, অর্থাৎ চাঁদের পাহাড়, ছায়াপথের মধ্যে লক্ষ লক্ষ তারার সমাবেশ, বৃহস্পতির উপগ্রহ সমূহ ইত্যাদি আবিষ্কার করতে থাকলেন। কোপার্নিকাসের মতবাদ তার কাছে অভ্রান্ত মনে হলো। এই মতবাদের পক্ষে তিনি নানা স্থানে বক্তৃতাও দিতে থাকলেন। এই সমস্ত আবিষ্কার এবং বক্তৃতার জন্য তাকে অশেষ বাধা, বিপত্তি, লাঞ্ছনা, এমনকি কারাবরণও সহ্য করতে হয়েছে। তবুও তিনি সত্যের কাছে মাথা নত করতে চাননি। এতে তার একটা হার না মানার মানসিকতা আমরা দেখতে পাই। ক্ষমতার কাছে পরাজয় স্বীকার করলেও তিনি সত্যটাকে জনসমক্ষে প্রচার করার চেষ্টা করেছেন। এটাই তার চরিত্রের একটা বড় গুণ। তাই তো আজও তিনি চিরস্মরণীয় হয়ে রয়েছেন সকলের কাছে। প্রশ্ন 4.7 গ্যালিলিও প্রবন্ধের নামকরণের তাৎপর্য আলোচনা করো। উত্তর: নামীর পরিচয় বর্তিকা। ব্যক্তি নাম যদৃচ্ছ হতে পারে, কিন্তু শিল্প সাহিত্যের নাম সর্বদা তাৎপর্যবাহী। কোনো রচনায় সঠিক নাম নির্বাচন রচনাটির তাৎপর্য বাড়িয়ে দেয়, বিশেষ প্রবন্ধের ক্ষেত্রে। প্রবন্ধ যেহেতু প্রকৃষ্ট রূপে বন্ধন যুক্ত, আত্মসচেতন মুক্ত লেখা, তাই নামকরণও সেখানে সচেতনতার স্বাক্ষর বহন করে। গ্যালিলিও প্রবন্ধটির নামকরণ লেখক সত্যেন্দ্রনাথ বোস করেছেন প্রবন্ধটির মূল চরিত্র গ্যালিলিওর নাম অনুসারে। প্রবন্ধটিতে লেখক সত্যেন্দ্রনাথ বোস গ্যালিলিওর জন্ম পরিচয় থেকে ছাত্র জীবন, পারিবারিক জীবন, শিক্ষকতা এবং বিজ্ঞানীর জীবনের সমগ্র পরিচয় তুলে ধরেছেন সহজ সরল প্রাঞ্জল ভাষায়। ছাত্র জীবনে নানা বাঁক পরিবর্তন, অর্থাৎ কখনো সাহিত্য, ন্যায় ও ধর্মশাস্ত্র অধ্যয়ন, কখনো ডাক্তারি পড়ায়, আবার কখনো গণিত শাস্ত্রে আকৃষ্ট হয়ে গণিত শাস্ত্র অধ্যয়ন, সবই অপ্রকাশিত হয়েছে প্রবন্ধটিতে। তার পারিবারিক জীবনেও অর্থ সমস্যার জন্য কখনো ছাত্র পড়ানো, কখনো উমেদারি, কখনো ব্যবসা ইত্যাদি
নানাভাবে তিনি পরিবারের অর্থ সংকট মোচনে তৎপর হয়েছেন। শিক্ষকতা জীবনেও তিনি তার কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। গ্যালিলিওর জীবন প্রকৃত বিজ্ঞানীর জীবন, সেখানে তিনি প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কারের দ্বারা সারা বিশ্বকে সমৃদ্ধ করে গেছেন। যদিও এই বিজ্ঞানীর জীবনেই তাকে পেতে হয়েছে অশেষ দুঃখ, কষ্ট এবং লাঞ্ছনা। শেষ পর্যন্ত তাকে হতে হয়েছে কারারুদ্ধ। এইভাবে সমগ্র প্রবন্ধটি গড়ে উঠেছে গ্যালিলিওর জীবন কথাকে কেন্দ্র করে। প্রবন্ধের সূচনা, অগ্রগতি এবং পরিণতি সবই গ্যালিলিওর কেন্দ্রিক। সুতরাং প্রবন্ধটির নাম গ্যালিলিও হওয়াই বাঞ্ছনীয় এবং তাই হয়েছে। গ্যালিলিও প্রবন্ধটা এখানে শেষ হলো। কবিতা এবার শুরু হলো কবিতা। পৃষ্ঠা 3, বীরাঙ্গনা নীলধ্বজের প্রতি জনাব, মাইকেল মধুসূদন দত্ত। কবি পরিচিতি। নামি অনামি বহু কবি জীবনের কোনো এক সময় এসে লিখে ফেলেন এপিটাফ, যার অর্থ সমাধি ফলকে উৎকীর্ণ লিপি। প্রকৃতপক্ষে যে লিপি সমাধি ফলকে উৎকীর্ণ হয়, আরো আশ্চর্য, সব কবি সমাধি পান না। সেসব এপিটাফ থেকে যায় পাণ্ডুলিপিতে কিংবা মুদ্রিত অক্ষরে অথবা ব্যবহৃত হয় অন্যভাবে। তবে তা লেখার সময় অনেকেরই প্রায় অবচেতন স্তরে এই বোধ কাজ করে। রসিক পাঠক তা নিশ্চয়ই হৃদয় থেকে উপলব্ধি করবেন। মাইকেল মধুসূদন দত্ত জীবদ্দশায় এমনটাই বুঝেছিলেন এবং এপিটাফে তিনি ঘোষণা করেন, হে পথিক শ্রেষ্ঠ, তোমার জন্ম যদি বাংলায় হয় তবে কিছুক্ষণ এই সমাধি ক্ষেত্রে দাঁড়াও। মায়ের কোলে শিশু যেমন বিশ্রাম লাভ করে, তেমনি মাতৃরূপী এই ধরিত্রীর পদতলে মহাঘুমে আচ্ছন্ন দত্ত বংশোদ্ভূত কবি শ্রী মধুসূদন। তার জন্মভূমি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে। বাবা দত্ত মহামতি রাজনারায়ণ আর মা হলেন জাহ্নবী দেবী। ভাষান্তরিত। কিন্তু এখানে যা উল্লেখিত ছিল না তা কবির জন্মসাল 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি 1230 বঙ্গাব্দ 12ই মাঘ শনিবার। মধুসূদনের পারিবারিক আবহাওয়া ছিল তার বড় হওয়ার পক্ষে অনুকূল। বাবা ছিলেন কলকাতার সদর দেওয়ানি আদালতের উকিল, মা ছিলেন অসাধারণ গুণবতী, রামায়ণ, মহাভারত, চণ্ডী প্রভৃতি গ্রন্থের বিষয়বস্তু সম্পর্কে সচেতন এবং নানা জ্ঞান ও সম্পন্না। বাল্যকালে মধুসূদনের পড়াশোনা বা বিদ্যাভ্যাসে কোনো ফাঁকি ছিল না। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমাফিক তিনি পড়াশোনা করেন 12 বছর। তারপর 1837 খ্রিস্টাব্দে তার বাবা তার সার্বিক উন্নয়নের জন্য তাকে কলকাতায় স্থানান্তরিত করেন, অর্থাৎ খিদিরপুরে একটি ইংরেজি স্কুলে ভর্তি করেন। স্কুলের গণ্ডি পার হয়ে তিনি তারপর ভর্তি হন হিন্দু কলেজে। এখানে মধুসূদনের জীবনে এক অসামান্য পরিবর্তন লক্ষ্য করা যায়, কারণ তিনি সেই সময় সহপাঠী বন্ধু হিসেবে যাদের পেয়েছিলেন তারা সকলেই স্বনাম খ্যাত ব্যক্তিত্ব। তারা হলেন রাজনারায়ণ বসু, গৌরদাস বসাক, এই দুজন কবির বিশেষ বন্ধু। তাছাড়া ভূদেব মুখোপাধ্যায়, রাজেন্দ্রলাল মিত্র প্রমুখ। এছাড়া কলেজের অন্যতম অধ্যাপক D.L. রিচার্ডসনের সঙ্গে ছিল কবির বিশেষ ঘনিষ্ঠতা। মধুসূদনের ইংরেজি ভাষায় অসাধারণ দক্ষতা এবং সাহিত্য প্রীতির জন্য তাকে নানাভাবে ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করতে উৎসাহ দেন। 1842 খ্রিস্টাব্দে তিনি স্ত্রী শিক্ষা বিষয়ে প্রবন্ধ লিখে পান স্বর্ণপদক। এছাড়া তার কবিতা প্রকাশিত হয় বেঙ্গল স্পেকটেটর, ক্যালকাটা লিটারেরি গেজেট, লিটারেরি ব্লুজম, লিটারেরি গ্ল্যামার, কমেট প্রভৃতি পত্রিকায়। কিন্তু মধুসূদনের মনে প্রাণে এবং বহিরঙ্গেও সাহেব হওয়ার বাসনা প্রবল। তাই 1843 খ্রিস্টাব্দে 9ই ফেব্রুয়ারি মিশন চার্চে খ্রিস্ট ধর্মে দীক্ষা নেন। তার নাম হয় মাইকেল। শুধু তাই নয়, বিলেত যাওয়ার বাসনা নিয়ে তিনি হিন্দু কলেজ ছেড়ে বিশপস কলেজের ভর্তি হন 1844 খ্রিস্টাব্দে। এখানে তিনি সংস্কৃত এবং গ্রিক, লাতিন, হিব্রু, ফার্সি প্রভৃতি বিদেশি ভাষা শিক্ষার অনুকূল পরিবেশ পান। তিনি শেক্সপিয়ার, মিল্টন, বায়রন, পোপ, ইয়ং, ফাউলার প্রমুখ কবির নানা রচনা পড়েন এবং বিদেশে নানা ছবিকে মানস নেত্রে প্রত্যক্ষ করেন। কিন্তু তিনি মাথায় যেহেতু জর্ডন নদীর জল স্পর্শ করেছেন
আর্চডিকন ডিয়ালট্রির কাছে খ্রিস্ট ধর্মে দীক্ষা গ্রহণ করেছেন, তাই তার বাবা তাকে ত্যায্য পুত্র করলেন। 1848 খ্রিস্টাব্দে বিশপ কলেজে পাঠ শেষ করে মধুসূদন এবার স্থানান্তরিত হন মাদ্রাজে। সেখানে মাদ্রাজ মিল অরফান অ্যাজাইলামে ইংরেজি বিষয়ে শিক্ষকতা শুরু করেন। এখানে ম্যাড্রাস সার্কুলেটর অ্যান্ড জেনারেল ক্রনিকল এবং এথেনিয়াম স্পেকটেটর প্রভৃতি পত্রিকার সঙ্গে যুক্ত হন এবং স্পেকটেটরের পত্রিকার সহ সম্পাদনার কাজেও গুরু দায়িত্ব পালন করেন। পৃষ্ঠা 4। এথেনিয়াম এবং হিন্দু ক্রনিকাল পত্রিকার সম্পাদক হন। এ সময় সার্কুলেটর পত্রিকায় ডিমোথি পেন পোয়েম ছদ্মনামে প্রকাশ করেন ভিশনস অব দ্য পাস্ট। ওপারের একটি ইংরেজি কাব্য দ্য ক্যাপটিভ লেডি। এই সময়ে তিনি বিবাহ করেন এক ইংরেজ যুবতী নীলকর সাহেব কন্যা শ্বেতাঙ্গিনী রেবেকা ম্যাকটাভিসকে। কিন্তু মধুসূদনের দুর্ভাগ্য, ইংরেজি কাব্য রচনা করে ইতিবাচক কোনো সাড়া পেলেন ব্যঙ্গবিদ্রুপ। তৎকালীন এক রসিক বোদ্ধা পাঠক লিখলেন, "We do not want another Byron or another Shelley in English." সেই সঙ্গে কয়েক বছর পর ঘটে গেল ম্যাকটাভিসের সঙ্গে বিবাহ বিচ্ছেদ। জীবনে এই প্রবল আঘাত থেকেই জন্ম হয় 1861 খ্রিস্টাব্দে অর্থাৎ জীবৎকালের শেষ দিকে আত্মবিলাপ কবিতা, যেখানে কবির কবিযশ, প্রেম, অর্থ, আয়ু সম্পর্কিত ব্যর্থতার কথা প্রকাশিত হয়েছে। এরই মধ্যে কবি মাদ্রাজ কলেজের জনৈক ফরাসি অধ্যাপকের কন্যা এমিলিয়া হেনরিয়েটা সোফিয়াকে বিবাহ করেন। কিন্তু কবি জীবন বড়ই মর্মান্তিক। মাদ্রাজ অবস্থানকালে তার মা বাবার মৃত্যু হয় এবং তিনি 1856 খ্রিস্টাব্দে সপরিবারে ফিরে যান কলকাতায়। বাংলায় প্রত্যাবর্তন করে কবি জীবিকা হিসেবে বেছে নেন পুলিশ কোর্টে প্রধান করণিকের পদ এবং উক্ত কোর্টেই দোভাষীর পদ। পাশাপাশি তিনি অর্থ উপার্জনের জন্য প্রবন্ধও রচনা করেন। 1858 খ্রিস্টাব্দে পাইকপাড়ার রাজাদের অনুরোধক্রমে রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ করেন। এরপর দুটি প্রহসন, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও এবং শর্মিষ্ঠা পদ্মাবতী, এখানে প্রথম ব্যবহৃত হয় অমৃতাক্ষছন্দ, কৃষ্ণকুমারী প্রভৃতি নাটক রচনা করেন। এছাড়া তিলোত্তমা, সম্ভব কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, মেঘনাদ বধ কাব্য এবং বীরাঙ্গনা কাব্যও রচনা করেন। অমৃতাক্ষছন্দ বাংলায় প্রবর্তনের ফলে মহাভারত অনুবাদক কালীপ্রসন্ন সিংহ কবিকে অভিনন্দিত করেন। 12 ফেব্রুয়ারি 1861 খ্রিস্টাব্দে মঙ্গলবার তার জোড়াসাঁকোর বাড়ির বিশাল প্রাঙ্গণে বিদ্যোৎসাহিনী সভা তাকে জানায় সম্বর্ধনা, যা বাংলাদেশের প্রথম প্রকাশ্য বঙ্গীয় সাহিত্যিকের সম্মাননা। তারপর কবির জীবনে উপস্থিত হলো সেই মাহেন্দ্রক্ষণ, লিখলেন বঙ্গভূমির প্রতি, রেখো মা দাসের মনে। তারপর 1862 খ্রিস্টাব্দের 6 জুন, মতান্তরে 9 জুন ব্যারিস্টারি পড়ার জন্য ক্যান্ডিয়া নামক জাহাজে চড়ে ইংল্যান্ড যাত্রা শুরু করেন। পরের মাসেই সেখানকার গ্রেজ ইন GRAYSINN গ্রেজ ইন নামক ব্যারিস্টার সমাজে আইন পড়ার সুযোগ পান। 1.5 বছর পর তিনি আবার স্থানান্তরিত হন। 1863 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে ফরাসি দেশের বিখ্যাত ভার্সাই নগরে রচনা করেন 14 পদী কবিতা, যা বাংলা ভাষায় প্রথম। এইখানে অবস্থানকালে অমিতব্যয়ী মধুসূদন ভীষণ অর্থাভাবে পতিত হন এবং বন্ধুবর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর শরণাপন্ন হন। বিদ্যাসাগরও তাকে অর্থ সাহায্য করেন। বিদ্যাসাগরের এই মহৎ গুণ তথা উদারতার কথা মধুসূদন লিখে গেছেন তার বিদ্যাসাগর সনেটে। কিন্তু অপরের সাহায্যে কতদিন চলতে পারে, তাই অনিদ্রা অনাহারে তাদের প্রায়ই দিন অতিবাহিত হতো। প্রতিবেশীরা এই দুঃখ দুর্দশায় কবির শিশু পুত্রদ্বয় এর জন্য কবির অগোচরে দুধ, মিষ্টি ইত্যাদি আহার্য সামগ্রী তার বাড়ির সামনে রেখে আসতেন। এরকম বহু ঘটনার মধ্যে দিয়ে কবি ব্যারিস্টারি পাশ করেন। 1867 খ্রিস্টাব্দে
কলকাতায় ফিরে আসেন এবং হাইকোর্টে কাজে নিযুক্ত হন, কিন্তু আশানুরূপ ফল লাভ থেকে বঞ্চিত হন। 1870-এ নিযুক্ত হন প্রিভি কাউন্সিলের কাগজপত্রের অনুবাদ পরীক্ষকের কাজে। সেই সঙ্গে চলে মায়া কানন, হেক্টর বধ প্রভৃতি নাটক, গদ্যকাব্য রচনা। 1872-এ তিনি অবস্থান করেন পঞ্চকোটে, সেখানকার মহারাজের ম্যানেজার হিসেবে। এরপর কবি রোগ শয্যায় শায়িত হন। ক্রমশই তার শরীরের অবনতি ঘটে। তার চিকিৎসার ব্যবস্থা করেন তার বন্ধুরা। তৎকালীন জেনারেল হাসপাতালে তিনি স্থানান্তরিত হন। চিকিৎসার কোনো ত্রুটি নেই। তার মধ্যেই 1873-এর 26শে জুন তার পত্নী হেনরিয়েটার মৃত্যু হয় এবং কয়েকদিন পর 29শে জুন রবিবার বেলা 2টার সময় কবি প্রাণ প্রদীপ নির্বাপিত হয়। 30শে জুন বিকেলে লোয়ার সার্কুলার রোডে কবির মৃতদেহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পরিপূর্ণ মর্যাদায় সঙ্গে সমাধিস্থ করা হয়। এই প্রসঙ্গে গত শতকের এক বিশিষ্ট কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার মাইকেলের সমাধি কবিতায় যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন তা এখানে উল্লেখ্য। জল থেকে, মাটি থেকে, পাথরের অন্ধকার থেকে 20 ফুল ছিঁড়ে আনব। পুরুষ নামের যত ফুল ফোটে রুক্ষ এবং কঠিন, তোমার ঘুমের ঘরে প্রণামের মতো রাখব। পৃষ্ঠা 5। লাবণ্যের মতো নাম যে সব ফুলের, রমণীর মতো নাম যে সব ফুলের, করুণার মতো নাম যে সব ফুলের, সেই সব শান্তির ফুল হাতে করে সার্কুলার রোড দিয়ে পথ হাঁটতে আমার হৃদয় সাড়া দেয় না। কাঁটা, সাপ, নরকের বমন মারিয়ে তীব্র জ্বালা যদি কোনো ধুতরা অর্কিড একদিন বুকে করে আনতে পারি, পাষাণপুরীতে আমি তোমাকে প্রণাম করতে যাব। পরিশেষে বাঙালি গর্ব মধুসূদন দত্ত বিলেতও ভুলতে পারেননি। অতি সম্প্রতি ভারতের সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা 26/9/2012 এ বিষয়ে যে প্রতিবেদনটি লন্ডন থেকে প্রতিবেদক শ্রাবণী বসু পাঠিয়েছেন 25/9/2012, তা এইরকম। বঙ্গভূমির প্রতি তার আকুতি ছিল রেখমা দাসের মনে। বঙ্গভূমি তাকে ভোলেনি, মনে রেখেছে বিলেত। মৃত্যুর 139 বছর পর ব্রিটেনের 2500 বছরের ইতিহাসে ঠাঁই পেলেন মাইকেল মধুসূদন দত্ত। কবির আফসোস ছিল আশার ছলনে ভুলে বৃথাই জীবন কাটালেন বিলেতে, যাপন করলেন বিদেশির জীবন। ইংরেজি সাহিত্যের সাধনায় যে যশ তিনি আশা করেছিলেন তা হয়তো পাননি, তবে বাঙালি কবি হিসেবেই এবার তার নাম উঠে এলো অক্সফোর্ড ডিকশনারি অব ন্যাশনাল বায়োগ্রাফিতে। অভিধানে মধুসূদনকে 1824 থেকে 1873 বর্ণনা করা হয়েছে কবি এবং নাট্যকার হিসেবে। তার জীবনীতে লেখা হয়েছে, বর্তমান বাংলাদেশে অবস্থিত যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে বিশিষ্ট উচ্চবর্ণের কায়স্থ আইনজীবী রাজনারায়ণ দত্ত এবং জাহ্নবী দেবীর সন্তান ছিলেন তিনি। বাড়ি থেকে বিয়ে ঠিক করা হয়েছিল বয়সে অনেক ছোট একটি মেয়ের সঙ্গে। তাতে তিনি রাজি না হয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। 1843 খ্রিস্টাব্দে নতুন নাম হয় মাইকেল। এতে বাবা তাকে ত্যায্য পুত্র ঘোষণা করেন। এই সময় বাড়ি ছেড়ে তিনি চলে যান মাদ্রাজ, বর্তমান চেন্নাই। সেখানে কয়েকটি ইংরেজি দৈনিকে কাজ করার পাশাপাশি তিনি মাদ্রাজ ইউনিভার্সিটি হাই স্কুলে শিক্ষকতাও করেছিলেন। 1848 খ্রিস্টাব্দে বিয়ে করেন রেবেকা টমসনকে। এরপর কলকাতায় ফিরে আসেন। 1856 খ্রিস্টাব্দে 2 বছর পর লেখেন শর্মিষ্ঠা, মহাভারতের কাহিনী অবলম্বনে লেখা পাশ্চাত্য শৈলী অনুকরণে প্রথম বাংলা নাটক। অভিধানে বলা হয়েছে, মধুসূদনের যুগান্তকারী রচনা মেঘনাদবধ কাব্য 1861, মিল্টনের প্যারাডাইস লস্ট দ্বারা অনুপ্রাণিত। বহু বাঙালি সাহিত্যিক মনে করেন একটি বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ আধুনিক কবিতা। যদিও সেই সময় রামের বদলে রাবণকে নায়ক বানিয়ে দেওয়ার ধর্মপ্রাণ হিন্দুরা যার পর নাই অসন্তুষ্ট হয়েছিলেন। মধু কবিকে ভোলেনি বিলেত। কবির রচনাবলীর পরিচয়: কাব্য 1 তিলোত্তমা সম্ভব কাব্য 1860, 2 মেঘনাদবধ কাব্য 1861, 3 ব্রজাঙ্গনা কাব্য 1861, 4 বীরাঙ্গনা কাব্য 1861, 5 চতুর্দশপদী কবিতাবলী 1865।
নাটক শর্মিষ্ঠা 1859, 2 পদ্মাবতী 1860, 3 কৃষ্ণ কুমারী 1861, মায়া কানন 1874। পৃষ্ঠা 6, প্রহসন 1, একে কি বলে সভ্যতা 1860, 2 বুড়ো শালিকের ঘাড়েরও 1860, অনুবাদ বা গদ্যকাব্য 1 হচ্ছে হেক্টর বধ 1871, ইংরেজি রচনা দ্য ক্যাপটিভ লেডি কাব্য 1849, 2 ভিশনস অফ দ্য পাস্ট কাব্য 1849, 3 রিজিয়া এমপ্রেস অফ ইন্ডি নাটক 1849, 4 দ্য অ্যাংলো স্যাকশন অ্যান্ড দ্য হিন্দু 1854, 5 রত্নাবলী নাটক 1858, 6 শর্মিষ্ঠা অনুদিত নাটক 1859, 7 নীল দর্পণ অনুদিত নাটক 1861, 8 তিলোত্তমা অসম্পূর্ণ কাব্য সাল জানা যায় না, 9 কুইন সীতা অসম্পূর্ণ কাব্য, 10 অপসরী অসম্পূর্ণ কাব্য, 11 মিসলেনিয়াস পোয়েমস, 12 লেটার্স বাংলা অসম্পূর্ণ রচনাবলী, 1 বীরাঙ্গনা দ্বিতীয় ভাগ, 2 ব্রজাঙ্গনা দ্বিতীয় ভাগ, 3 সিংহল বিজয় কাব্য, 4 পাণ্ডব বিজয় কাব্য, 5 সুভদ্রা হরণ কাব্য, 6 দ্রৌপদী স্বয়ম্বর কাব্য, 7 রিজিয়া নাট্যকাব্য, 8 বিবিধ কবিতাবলী। বিষয় সংক্ষেপ: রাজতোরণে আজ রণবাদ্য বাজছে, ঘোড়া ডাকছে, হাতি গর্জন করছে, আকাশে উড়ছে রাজ পতাকা, রাজসৈন্য ঘন ঘন যুদ্ধোন্মাদনায় মেতে হুঙ্কার দিচ্ছে। কিন্তু কারণটা কি? রাজা তুমি কি প্রবীরের মৃত্যুর প্রতিবিধান কল্পে সদল বলে যুদ্ধ করতে চলেছ? নেভাতে চলেছ এই শোকের আগুন তারুণ্যের রক্তে? এই সাজই তোমাকে মানায়? ক্ষত্রিয় কুলপতি তুমি মহাবাহু শ্রেষ্ঠ হাতি যেমন যমদণ্ডে মতো গর্জন করতে করতে সুর আস্ফলন করে, সেইভাবেই যাও যুদ্ধক্ষেত্রে, ছিঁড়ে ভেঙে ফেলো তার গর্বের মাথার মুকুট, শূলদণ্ডের মাথায় নিয়ে আসো তার ছিন্ন মুন্ড। হে মহাধনুর্ধর, আমার বালককে সে মূঢ় অন্যায় যুদ্ধে হত্যা করলেন। এ জ্বালা, এ বিষম জ্বালা আমি শীঘ্র ভুলতে চাই। জন্ম মৃত্যু এ জগতে বিধাতার বিধান। সুমতি প্রবীর ক্ষত্রিয় বংশের রত্ন সম্মুখ সমরে মুখোমুখি যুদ্ধে পরে সে আজ স্বর্গধামে। প্রভু বিলাপ করে কি হবে? তুমি একজন রাজা, ক্ষত্রিয়ের ধর্ম, ক্ষত্রিয়ের কর্ম কি? তুমি সেসব তোমার ক্ষমতা বলে সাধন করো। হায় পাগলিনী জনা, তোমার সভা মধ্যে আজ নর্তকী নাচছে, গায়ক গাইছে, বীণাধ্বনি উতলে উঠছে। তোমার সিংহাসনে বসেছেন পুত্রহন্তা শত্রু, এখন তিনি উত্তম বন্ধু, অতিথি রত্নে তুমি তাকে যত্নে সেবা করছো। কি লজ্জা! হায়, কাকে বলবো এ দুঃখের কথা? হে মাহেশ্বরী, পুরীর অধিপতি যোদ্ধা নীলোধ্বজ পুত্রের মৃত্যুতে আজ কি তুমি জ্ঞান হারিয়েছ? রাজা যে নিষ্ঠুর বিধাতা আজ পুত্রধনকে হরণ করে রাজ্য আধার করলেন, সেই তিনি কি তোমার জ্ঞান ও হরণ করলেন? তা না হলে আমাকে বলো, কেন আজ তোমার পুরীতে পাণ্ডু যোদ্ধা পাপী পার্থ অতিথি? হায়, কি করে তুমি তার হাত স্পর্শ করো, যে হাত প্রবীরের রক্তে রঞ্জিত? রাজা, এই কি তোমার ক্ষত্রিয় ধর্ম? কোথায় তোমার ধনুক, তীর, অধরা ভুল, তীর, আধার, চামড়া, ঢাল, তরবারি? যুদ্ধক্ষেত্রে ভীষণ ধারালো তীরে শত্রুর বুক ভেদ না করে সভা মধ্যে তার মিষ্ট ভাষায় তার কানের সন্তোষ সাধন করছো। কি আর বলবো বলো? দেশে দেশে এই কাহিনী যখন জনরবে গণ্য হবে, তখন সেসব দেশের ক্ষত্রিয় প্রভুদের কি বলবে? রাজা, শুনতে পাচ্ছি তুমি নাকি পার্থকে ভক্তি ভাবে নরনারায়ণ জ্ঞানে পুজো করেছ। এ কি তোমার ভুল? হায়, কে না জানে ভোজরাজ কন্যা কুন্তী অসতী, বেজন্মা অর্জুন তার পুত্র। কি লজ্জা! হে রাজযোদ্ধা,
কোন গুণে তাকে নরনারায়ণ জ্ঞানে পুজো করো। পৃষ্ঠা 7। ওরে কঠিন বিধাতা, বুঝবো কি করে একই তোর লীলা খেলা। একমাত্র পুত্র দিয়ে পুনরায় তাকে অকালে নিয়ে নিলি, যে মান ছিল তাও কি নাশ করলি। পার্থ নরনারায়ণ, সে যে নারী কুলোটা বেশ্যা, তার গর্ভে কি বিষ্ণু নারায়ণ কৃষ্ণ এসে জন্ম নিলেন? এই কাহিনী কোন বেদ শাস্ত্র বা পুরাণে আছে? দ্বৈপায়ন ঋষি সবসময় পাণ্ডবদের গুণকীর্তন করেন। তিনি ব্যাসদেব সত্যবতীর পুত্র, জগৎ বিখ্যাত, মা ধীবর কন্যা, বাবা ব্রাহ্মণ। তিনি ধর্মবতী, অথচ ভাইয়ের 2 স্ত্রীর সঙ্গে কামক্রীড়ায় মত্ত থাকেন। এই দাসীকে বোঝাও কি করে, তার কথা গ্রাহ্য করো। ভিন্নার্থে এই দাসীর কথা কে গ্রাহ্য বা মান্য করো। একে খারাপ বংশ, তার উপর তিনি সে বংশের আচার্য গুরু। যদি পৃথিবীতে পার্থরূপে পীতাম্বর শ্রীকৃষ্ণই জন্মেছেন, অবতীর্ণ হয়েছেন, তাহলে কোথায় গেলেন পূর্বজন্মের পদ্মালয়া ইন্দিরা লক্ষ্মী, বুঝিবা দ্রৌপদী? আহ, মরে যায় কি সতী, শাশুড়ি মাতার যোগ্য বৌমা, পাণ্ডব সরোবরে পদ্মফুল, ভ্রমরের সখী, সূর্যের অধীনা আর বাতাসের প্রিয়া, ভিক্ষার্থী। এরকম দুঃখে দ্রৌপদীর কথা ভেবে আমার মুখে কি করে হাসি আসে। আমি জানি লোকে বলে পার্থ যোদ্ধা, বংশের প্রভু। প্রভু এ মিথ্যে কথা। বিখ্যাত জগতে তুমি একজন সূক্ষ্ম বিবেচক, তুমি বিষয়টি বিবেচনা করো। দুর্মতি অর্জুন দ্রৌপদীর স্বয়ংবর সভায় লক্ষ রাজকুমারকে ছদ্মবেশ ধারণ করে ছলনা করলেন। ব্রাহ্মণ ভেবে তাকে কোন ক্ষত্রিয় যোদ্ধা স্বয়ংবর যুদ্ধে কে আর সাধ্যমতো যুদ্ধ করলেন বলো? সেই জন্য তিনি রাজকুমারদের মধ্যে জয়লাভ করলেন। দুষ্ট কৃষ্ণের সাহায্যে তিনি খাণ্ডব বন দহন করলেন। পাণ্ডব বংশের গৌরব বৃদ্ধ পিতামহ ভীষ্মকে শিখণ্ডীর সাহায্যে কুরুক্ষেত্রের যুদ্ধে হত্যা করলেন। এই মহাপাপী গুরু দ্রোণাচার্যকেও মনে করে দেখো, কি মন্দ ছলনায় এই নরাধম তাকে বধ করলেন। তারপর মহাবীর কর্ণ, যার রথের চাকা মাটিতে বসে গেলে যুদ্ধক্ষেত্রে তাকে হত্যা করেন বর্বর এই অর্জুন। আমাকে বলো, আমি শুনতে চাই, এই কি মহারথী প্রথা? পশুরাজ সিংহকে ফাঁদে বা জালে আবদ্ধ করে ভীরু বা ব্যাধ হত্যা করে, কিন্তু সেই সিংহই আবার নিজ ক্ষমতায় আক্রমণকারীকে আক্রমণ করে। তুমি তো অনেক কিছুই জানো রাজা, কি আর তোমাকে বলবো। হে মহাযোদ্ধা, তুমি কি ছলনায় ভুলে গেলে তোমার আত্মগৌরব? হায়, কি পাপে রাজ শিরোমণি রাজার আজ মাথা নত। হে বিধাতা, সে রাজা এখন পার্থের মুখোমুখি, সমীপবর্তী, কাছাকাছি। কোথায় তোমার বীরদর্প, মানদর্প, সম্মানজনিত অহংকার? চণ্ডালের পায়ের ধুলো ব্রাহ্মণের কপালে দাবানল কি কখনো হরিণীর চোখের জল নেভাতে পারে? কোকিলের কলতান কি কখনো ঝড়ের গুরু গর্জনে স্তব্ধ হয়? বলবানের কি কখনো ভীরুতা সাধনা মানায়? কিন্তু বৃথাই এ তিরস্কার। তুমি গুরুজন, তোমাকে তিরস্কার করলে আমি ভীষণ পাপগ্রস্ত হব। প্রভু, আমি বিধাতার বিধানে পরাধীনা কুলো নারী। আমার নিজের কোনো ক্ষমতা নেই যে এই পোড়া মনের ইচ্ছে মোটাই। দুরন্ত ফাল্গুনীতে বস্তুত নবযৌবন তথা নবদম্পত্য বা তারুণ্যের প্রতীক। আমার বিশ্বশোক নাশ করতে কুন্তিপুত্রের মতো এমন যোদ্ধাকে বিধাতা সৃষ্টি করলেন, আমাকে করলেন সন্তানহীনা। তুমি স্বামী, ভাগ্যদোষে তুমি আমার প্রতি বিরূপ। কোন সাথে আর এই পৃথিবীতে প্রাণে বাঁচি? হায়রে জনবহুল এ ধরিত্রী বা সংসার আজ জনার কাছে নির্জন। এই পোড়া কপালে বিধাতা যা লিখেছেন তা যথাসময়েই ফলে গেল। হা প্রবীর, 10 মাস 10 দিন নানা যত্ন সয়ে তোকে কি এই জন্যই পেটে ধরেছিলাম? জানি না আমি কোন জন্মে কোন পাপে পাপী, তার জন্য অভাগিনী, তোর কাছে অভাগিনী। বাছা, তাই কি তুই এই তাপ আমায় দিলি? তাই কি তুই ছিঁড়ে ফেললি আশার লতা? হা পুত্র, এইভাবে তুই শোধ করলি মায়ের ঋণ? তোর মনে কি এই ছিল? পোড়া চোখ, কেন বৃথায় তুই অশ্রু ঝরাস? ওরে অবোধ, কে মুছবে তোকে? মন, তুই কেনই বা জ্বলিস? কে তোকে সুমিষ্ট বাক্যে শান্ত করবে? তোর শিরোমণি প্রবীর পাণ্ডবদের অস্ত্রাঘাতে হত। ওরে মণিহারা ফণি, মনের দুঃখে তুই এবার গর্তে লুকিয়ে কেঁদে মর। চলে যাও মহাবল, নতুন বন্ধু পার্থকে নিয়ে তুমি কুরুপুরে চলে যাও।
অভাগা জনা পুত্রের উদ্দেশ্যে শুরু করলো মহাযাত্রা। আমি ক্ষত্রিয় কন্যা, ক্ষত্রিয় বংশের বধূ, কি করে এই অপমান সব ধৈর্য ধরে রাখি, এ পোড়া প্রাণী আমি জাহ্নবীর জলে বিসর্জন দেখবো যমলোকে গিয়ে, যদি শেষে এসব ভুলতে পারি। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।